বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয়, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে বসলাম আমরা। ডিক্রি কাকে বলে? ডিক্রি শব্দটা সিভিল এবং ক্রিমিনাল দুই জায়গায় আমরা সমানভাবে দেখি। আমরা অনেক সময় ডিক্রিকে অর্ডারের সঙ্গে মিলিয়ে ফেলি। ছাত্ররা অনেক সময় দেখা যায় যে ডিক্রিকে অর্ডার হিসাবে গণ্য করছে কিংবা অর্ডারকে ডিক্রি হিসাবে গণ্য করছে। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে থাকে যে স্যার, হোয়াট আর দ্য ফিচার্স, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ডিক্রি অ্যান্ড অর্ডার্স? ডিক্রি এবং অর্ডারের মধ্যে বেসিক যে ডিফারেন্স, এগুলো কী কী? আমরা আলোচনা করতে গিয়ে অর্ডারকে আরেকটা লেকচারে আলোচনা করার চেষ্টা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব শুধু ডিক্রি কাকে বলে। ডিক্রি আলোচনা করতে গিয়ে আমরা তিনটা সিনপসিস কিংবা তিনটা টপিক সিলেক্ট করেছি। নাম্বার 1, মিনিং অফ ডিক্রি বা ডিক্রির সংজ্ঞায়ন। নাম্বার 2 হচ্ছে ফিচার্স অর ইসেনশিয়ালস অফ দ্য ডিক্রি, ডিক্রির যে উপাদান সেগুলো কি। নাম্বার 3, টাইপস অফ ডিক্রি বা ডিক্রির যে প্রকারভেদ, ভেরিয়াস সেগমেন্টস অফ ডিক্রি, ডিক্রির যে বিভিন্ন ধরন আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। একটা জিনিস বলে রাখি, ডিক্রি আলোচনা করতে গিয়ে অনেক বিষয় চলে আসবে যেগুলো আজকের আলোচনার অন্তর্ভুক্ত না, কিন্তু কার্যত ডিক্রিকে আলোচনা করতে গিয়ে এগুলোর প্রয়োজন হচ্ছে, তাই আলোচনায় চলে আসবে। ডিক্রি আমরা খুব সিম্পলি যদি বলি যে মামলা ডিক্রি কাকে বলে, তাহলে প্রথমত বলা যায় ডিক্রি হচ্ছে একটা জাজমেন্টের এনফোর্সেবল পার্ট, জাজমেন্টের একটা অপারেটিভ পার্ট, বাধ্যকরী অংশ, সেটাকে ডিক্রি বলে। কীরকম? আমি যদি বলি যে এই মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে এই ফাঁসি, পুরো মামলা হয়তো ফাঁসি কেন দেওয়া হয়েছে, কোন আইনগুলো লঙ্ঘন করেছে, কোন সেকশনের অধীনে শাস্তি পেয়েছে, এগুলো ডিটেলস বর্ণনা দেওয়া হচ্ছে একটা জাজমেন্টে। আমরা জানি জাজমেন্ট অনেক পেজের হয়ে থাকে, 40 পেজ, 50 পেজ, 100 পেজ, 1000 পেজেরও জাজমেন্ট আমরা দেখেছি বাংলাদেশে। তো সেক্ষেত্রে এই জাজমেন্টের কোন অংশটা ডিক্রি বলেছে, যেটা এনফোর্সেবল পার্ট, কোনটা? যে মিস্টার রফিককে ফাঁসি দেওয়া হলো, দিস ইজ কল্ড ডিক্রি। তাহলে প্রথমত আমরা একটা জিনিস পেলাম যে ডিক্রি ইজ দ্য এনফোর্সেবল পার্ট অফ জাজমেন্ট, ডিক্রি ইজ দ্য অপারেটিভ পার্ট অফ জাজমেন্ট। যদি আমরা সিভিল মামলার ক্ষেত্রে ধরি, যে আমি আপনার বিরুদ্ধে একটা কম্পেনসেটরি মামলা করলাম কিংবা একটা ড্যামেজের মামলা করলাম, ক্ষতিপূরণের মামলা, কোর্ট ঘোষণা করলো যে ঠিক আছে, মিস্টার শেরে আলমকে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা প্রদান করা হোক। এই যে 1 লাখ টাকা প্রদান করা হোক, এটা হচ্ছে ডিক্রি। আর এই 1 লাখ টাকা প্রদানের পিছনে হয়তো কোর্ট কিছু গ্রাউন্ড শো করবে, কেন দেয়া হবে, কোন আইন আপনি ভায়োলেট করেছেন, কিংবা কোন সেকশনগুলো এখানে উল্লেখ, কিংবা সাক্ষীরা কি বলেছে, কিংবা হচ্ছে ডকুমেন্টসকে আলোচনা করা হচ্ছে, এগুলোর যে ব্যাখ্যা, এগুলো জাজমেন্টের পার্ট, কিন্তু এগুলো ডিক্রি নয়। ডিক্রি শুধু জাজমেন্টের অপারেটিভ পার্টটুকু। এই যে আমাকে 1 লাখ টাকা প্রদান করতে বলা হলো, দিস ইজ কল্ড ডিক্রি। আমার মনে হয় এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে, না হলে আবার বলার চেষ্টা করছি অন্য একটা এক্সাম্পল দিয়ে। সেটা হচ্ছে, ধরে নাই আমার ভাই বোন, আমরা 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে আমার বড় ভাই বোনেরা আমাকে সম্পত্তি দিচ্ছে না। তো আমি এবং আমার ছোট বোন মিলে আমার বড় ভাই এবং বড় বোনের বিরুদ্ধে মামলা করলাম। কোর্ট সিদ্ধান্ত নিল এবং বলল যে গ্রামের জমিটা আমাকে দিতে, শহরের ফ্ল্যাটটা আমার ছোট বোনকে দিতে। এইটুকু অপারেটিভ পার্ট, এইটুকু ডিক্রি। তাহলে ডিক্রি অবশ্যই মামলার অপারেটিভ পার্ট। আমরা এক্সাম্পল আলোচনা করলাম। তাহলে ফার্স্ট ডেফিনেশন, আমরা হোয়াট ইজ দ্য প্রপার ডেফিনেশন অফ ডিক্রি, আমাদের আইনে কি বলা আছে আমরা একটু পরে আলোচনা করছি। ডিক্রি বিষয়ে আমাদের আরেকটা সেকশনে বলা আছে, সিপিসি সেকশন 33-তে। সেখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে আসি। সেখানে বলা হয়েছে, দ্য কোর্ট আফটার দ্য কেস হ্যাজ বিন হিয়ার্ড শ্যাল প্রোনাউন্স জাজমেন্ট অ্যান্ড অন সাচ জাজমেন্ট এ ডিক্রি শ্যাল ফলো। বলেছে কোর্ট সমস্ত মামলা পরিচালনা করার পর একটা জাজমেন্ট দেবে এবং সেই জাজমেন্টের অনুসরণ করে একটা ডিক্রি দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে মামলা পরিচালনার পর একটা কোর্ট একটা জাজমেন্ট দেয় এবং ডিক্রিটা মূলত এই জাজমেন্টকে ফলো করে হয় এবং এই জাজমেন্টের উপর ভিত্তি করে একটা ডিক্রি দেওয়া হয়। তাহলে জাজমেন্ট এবং ডিক্রি মূলত একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক হবে না। জাজমেন্টে এক কথা, ডিক্রিতে আরেক কথা। জাজমেন্টে বললো 5 বছর, ডিক্রিতে বললো 3 বছর, এটা হবে না। কারণ আমি একটু আগে বলেছি যে ডিক্রি ইজ দ্য পার্ট অফ জাজমেন্ট, জাজমেন্টেরই অংশ, বাট এটা এনফোর্সেবল পার্ট, এটা হচ্ছে অপারেটিভ পার্ট। এই জন্য একটা আরেকটার প্যারালাল, জাজমেন্টও যা থাকবে ডিক্রিতেও তা থাকবে। তাহলে এটা 33-তে। আমরা ফিচার্সগুলোকে একটু ক্লারিফাই করার চেষ্টা, তাহলে ডিক্রি আরও আমাদের সামনে ক্লিয়ার হবে।
প্রথম যেটা যে ডিক্রি অপারেটিভ পার্ট অর এনফোর্সেবল পার্ট অফ দ্য জাজমেন্ট, যেটা আমি বললাম যে জাজমেন্টের শুধু বাধ্যকরী অংশটাই ডিক্রি, সমস্ত জাজমেন্টে যা লেখা হয়েছে সেগুলো ডিক্রির পার্ট না। আমরা সেগুলোকে নন অপারেটিভ পার্ট কিংবা নন এনফোর্সেবল পার্ট বলতে পারি। শুধু বাধ্যকরী, যে আপনাকে ফাঁসি দেওয়া হলো এটাই শুধু ডিক্রি, আপনাকে জমি ফেরত দেওয়া হলো এটাই শুধু ডিক্রি, 10 দিনের মধ্যে আপনি প্রিএমশনের টাকা জমা দিয়ে জমি ফেরত নেবেন এটা শুধু ডিক্রি, কিংবা হচ্ছে ভরণ পোষণ বাবদ প্রতি মাসে 10,000 টাকা দেওয়া হবে ওয়াইফকে এবং 2,000 টাকা দেওয়া হবে তার সন্তানকে, এটাই শুধু ডিক্রি। এনফোর্সেবল পার্টটা ডিক্রি। তাহলে ফার্স্ট এলিমেন্ট আমরা পেলাম যে ডিক্রি ইজ দ্য এনফোর্সেবল পার্ট অফ জাজমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। ডিক্রি মাস্ট বি এ ফর্মাল এক্সপ্রেশন, এটা অবশ্যই একটা ফর্মাল এক্সপ্রেশন হতে হবে। কেন? কারণ কোর্ট বাড়িতে বসে যদি কোনো আদেশ দেয় ইট ইজ নট এ ডিক্রি, এটা কোনো ডিক্রি হিসাবে গণ্য হবে না। অবশ্যই সেটা একটা রিটার্ন ফর্মে হবে এবং কোর্টের যে প্রসিডিংস সেগুলো সবগুলোই কন্টিনিউ করার পর কোর্ট এই সিদ্ধান্ত দেবে, না হলে এটা ডিক্রি হিসেবে গণ্য হবে না। তাহলে সেকেন্ড হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন হতে হবে। তৃতীয়ত যেটা অ্যাডজুডিকেশনের ফল হতে হবে। এখন অ্যাডজুডিকেশন এবং ডিক্রি একটা আরেকটার সাথে সম্পর্কিত। অ্যাডজুডিকেশন কাকে বলে একটু বলে রাখি, যে জুডিশিয়াল যে সমস্ত ডিটারমিনেশন আছে সেগুলো অ্যাডজুডিকেশন বলে গণ্য হয়। অন্যান্য কোয়াসি জুডিশিয়াল কিংবা হচ্ছে আমরা ট্রাইব্যুনালের যে সমস্ত সিদ্ধান্ত সেগুলোকে আইন যদিও ডিক্রি বলছে, কিন্তু সিপিসিতে সেগুলো ডিক্রি হিসেবে গণ্য হচ্ছে না, কারণ ডিক্রি শুধু কোর্টে দিয়ে থাকে, কোর্ট ছাড়া ডিক্রি দেওয়ার অথরিটি কারো নাই। তাহলে হোয়ার ইজ কোর্ট দেয়ার ইজ ডিক্রি। এবং কোর্টের যে ডেফিনেশন সেটা সেকশন 3 অফ এভিডেন্স অ্যাক্ট, সেখানে বলে দেওয়া আছে কোর্ট মিনস এনি জাজ অর ম্যাজিস্ট্রেট হু ইজ অথরাইজ টু টেক এভিডেন্স, যে মূলত এভিডেন্স নেওয়ার ক্ষমতা সম্পন্ন হি ইজ কল্ড কোর্ট। তাহলে কোর্টই শুধু ডিক্রি দেয়। তাহলে কোনো একটা এলাকার মাতব্বর কোনো একটা সিদ্ধান্ত দিল এবং বললো যে তাকে 10টা বেত্রাঘাত দেওয়া হলো, এটা ডিক্রি না। কিংবা হচ্ছে আমি একজন শিক্ষক একজন স্টুডেন্টকে বললাম দাঁড়িয়ে থাকো, এটাও একটা এনফোর্সেবল পার্ট, কিন্তু এটা ডিক্রি না, কারণ আমি কোর্ট নয়। তাহলে কোর্ট অবশ্যই হতে হবে এবং এটাই বলেছে অ্যাডজুডিকেশন হতে হবে। অ্যাডজুডিকেশন মানে হচ্ছে জুডিশিয়াল ডিটারমিনেশন থাকতে হবে, জুডিশিয়ারি এটা সেটেলড হতে হবে, অন্য কোনো অথরিটির ডিক্রি দেওয়ার কোনো অথরিটি নেই। এই জন্য আমি বলি, যেমন হচ্ছে সালিশ কিংবা আরবিট্রেশনের ক্ষেত্রে আমরা দেখি তাদের সিদ্ধান্তকে রোয়েদাত কিংবা রিওয়ার্ড কিংবা অ্যাওয়ার্ড বলে, মেডিয়েশনের সিদ্ধান্তকে রোয়েদাত কিংবা রিওয়ার্ড কিংবা অ্যাওয়ার্ড বলে, কিন্তু কোর্টের সিদ্ধান্তকে ডিক্রি বলা হয়। এই জন্য কোর্টের সঙ্গে ডিক্রির একটা অন্যতম সম্পর্ক আছে, এটাকে অ্যাডজুডিকেশন বলা হচ্ছে। ফোর্থ হচ্ছে যে স্যুট হতে হবে। স্যুট মানে হচ্ছে যে স্যুট মিনস সামথিং হুইচ ইজ স্টার্টেড বাই দ্য সাবমিশন অফ প্লেইন্ট, যেটা প্লেইন্ট সাবমিশনের মাধ্যমে শুরু হয়, দিস ইজ কল স্যুট। তাহলে স্যুট অন্য কোনো অ্যাপ্লিকেশন কিংবা পিটিশনের মাধ্যমে স্যুট শুরু হয় না। তাহলে হোয়ার ইজ স্যুট দেয়ার ইজ ডিক্রি, হোয়ার ইজ নো স্যুট দেয়ার ইজ নো ডিক্রি। আমি আবার বলছি যেটা প্লেইন্ট সাবমিশনের মাধ্যমে শুরু হবে। এই জন্য একটা মামলায় একটা প্লেইন্ট একটা ডিক্রি। মামলায় একটাই প্লেন দেখা যায়, একটাই ডিক্রি দেখা যায়। অনেকগুলো অর্ডারের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্লিকেশন অনেক হতে পারে, সেটার অর্ডারও অনেক হতে পারে, কিন্তু ডিক্রির ক্ষেত্রে আমরা দেখব পুরো একটা মামলাতে একটাই মাত্র ডিক্রি দেওয়া হয় এবং এই ডিক্রিটা হচ্ছে একটা প্লেন্টের উপর দেওয়া হয়। এই জন্য স্যুট শব্দটা গুরুত্বপূর্ণ। হোয়ার ইজ স্যুট দেয়ার ইজ ডিক্রি, হোয়ার ইজ নো স্যুট দেয়ার ইজ নো ডিক্রি, এটা মনে রাখতে হবে। এবং স্যুট কাকে বলে সেটাও বললাম। স্যুট মিনস এনিথিং এনি প্রসিডিংস হুইচ ইজ স্টার্টেড বাই দ্য সাবমিশন অফ প্লেন, যেটা প্লেন সাবমিশনের মাধ্যমে শুরু হয়, দিস ইজ কল স্যুট। স্যুটই শুধুমাত্র ডিক্রি দেওয়া হবে, অন্য কোনো প্রসিডিংসে ডিক্রি দেওয়া হয় না, এটা একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে ডিটারমাইন্স দ্য রাইটস অফ দ্য পার্টিস। পার্টিদের রাইট সেটেল হবে। আমি একটু আগে বললাম তোমাকে ফাঁসি দেওয়া হলো, তোমাকে জমিটা ফেরত দেওয়া হলো, এটাতে পার্টিরা রাইট অ্যাচিভ করলো। পার্টির আগে রাইট ছিল না, তারা রাইট পেলো। কে দিল এটা? কোর্ট দিল জুডিশিয়াল প্রসিডিংস এর মাধ্যমে। তাহলে ডিক্রির মাধ্যমে একজন ব্যক্তির রাইট ডিটারমাইন্ড হয়। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ রাইটস উইল বি ডিটারমাইন্ড, কোন ধরনের রাইট গুলো ডিটারমাইন্ড হয়? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে একটাই, যেটা সাবস্টেন্টিভ রাইট গুলো ডিটারমাইন্ড হয়। তাকে ফাঁসি দেওয়া হলো, এটা একটা সাবস্টেন্টিভ রাইট। তাকে জমি ফেরত দেওয়া হলো, এটা একটা সাবস্টেন্টিভ রাইট। তাকে কি বলে প্রতি মাসে ভরণ পোষণ বাবদ 10,000 করে দেওয়া হবে, এটা একটা সাবস্টেন্টিভ রাইট। কারণ আমরা জানি প্রসিডিউরাল রাইটগুলো মূলত ডিক্রির মাধ্যমে আসে না, প্রসিডিউরাল রাইটগুলো মূলত অর্ডারের মাধ্যমে আসে। এই জন্য এর ইজ এ ডিফারেন্স বিটুইন ডিক্রি অ্যান্ড অর্ডার, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। যে কোন ধরনের রাইট ডিক্রির মাধ্যমে অ্যাচিভ হয়, বলেছে সাবস্টেন্টিভ রাইট, প্রসিডিউরাল রাইট নয়। প্রসিডিউরাল রাইটগুলো মূলত অর্ডারের মাধ্যমে আসবে, এটা একটা অন্যতম বিষয়। এরপর বলেছে যে এই রাইটটা কনক্লুসিভ নেচারের হতে হবে। কিরকম? কনক্লুসিভ মানে হচ্ছে এটা ফাইনাল, অর্থাৎ এখন যেটা দেওয়া হচ্ছে এটা ফাইনাল। এর বিরুদ্ধে হয়তো আপনি আপিল করবেন, রিভিশন করবেন, রিভিউ করবেন, কিন্তু কোর্ট যেটা দিল এটা ফাইনাল হিসাবে গণ্য হচ্ছে। তাহলে ডিক্রি সবসময় ফাইনাল হবে, কনক্লুসিভ হবে, একজন মানুষকে চূড়ান্তভাবে কিছু অধিকার দেবে। এই অধিকারটা সাময়িকভাবে দেবে না, যে তোমাকে আপাতত এই জমিতে ঢুকতে দেওয়া হলো, এরপরে তুমি আবার বের হয়ে যাবে। এটা ডিক্রি না, এটা একটা অর্ডার, কারণ এটা টেম্পোরারি অর্ডার, এগুলো ডিক্রি না। আবার
আমরা যখন দেখি যে যে কি বলে পার্মানেন্ট অর্ডারগুলো, এগুলো ডিক্রি। পার্মানেন্ট অর্ডার কেন? যে একটা মামলা শেষ হওয়ার পর কোর্ট বলছে যে ফাইনালি এই জমিতে তুমি প্রবেশ করতে পারবে না, এটা পার্মানেন্ট একটা ইনজাংশন, এটা একটা ডিক্রি। তাহলে টেম্পোরারি ইনজাংশনগুলো এই কারণে অর্ডার, কারণ এটা একটা সাময়িক সময়ের জন্য কনক্লুসিভ নেচারে দেওয়া হয় না। আর পার্মানেন্ট ইনজাংশনগুলো একটা ডিক্রি, কারণ এটা কনক্লুসিভ নেচারে ফাইনালি আপনাকে এই রাইটটা দেওয়া হয়। ডিক্রির বিরুদ্ধে সাধারণত আপিল হয়, ডিক্রির বিরুদ্ধে রিভিশন হতে পারে, রিভিউ হতে পারে, তবে সাধারণত শব্দটি ইউজ করছি কারণ ম্যাক্সিমাম ডিক্রির বিরুদ্ধে আপিল হবে, এটা মনে রাখার অন্যতম একটা বিষয়। তাহলে আমরা অনেকগুলো এলিমেন্টস দেখলাম যে ডিক্রি হওয়ার জন্য একটা স্যুট হতে হবে, ডিক্রির ক্ষেত্রে একটা মানুষের রাইট এস্টাবলিশড হবে, এই রাইটটা একটা সাবস্টেন্টিভ রাইট হবে, এবং এই রাইটটা কনক্লুসিভ নেচারের হবে, অর্থাৎ এটা ফাইনাল কিছু হবে, এবং এই রাইটের বিপরীতে একজন মানুষের আপিল করার সাধারণত সুযোগ থাকে। এগুলোকে ডিক্রি হিসাবে গণ্য করা যায়। তাহলে ডিক্রির ফিচার্সগুলো আমরা পেলাম। কিছু এক্সাম্পল দেখব যে কোনগুলো ডিক্রি হিসাবে গণ্য হয় এবং কেন হয়। ডিসিশন হুইচ আর ডিক্রি, কোনগুলো ডিক্রি? নাম্বার 1 হচ্ছে অর্ডার অফ দ্য অ্যাবেটমেন্ট অফ দ্য স্যুট। পার্টিরা যখন মৃত্যুবরণ করে আমরা জানি, তখন এই পার্টিরা 90 দিনের মধ্যে যদি পক্ষভুক্ত না হয়ে যায়, মামলা চলাকালীন কোনো একজন পার্টি মৃত্যুবরণ করেছে, ধরেন এই প্লেনটিভ মৃত্যুবরণ করেছেন কিংবা ডিফেন্ডেন্ট করেছেন, তো 90 দিনের মধ্যে পক্ষভুক্ত না হলে এই মামলাটা অ্যাবেট হয়ে যায়, এটাকে অ্যাবেটমেন্ট বলে। এটা একটা ডিক্রি, কেননা এটা ফাইনালি সেটেল হচ্ছে যে ভাই তোমার বাবা মারা গেছে, তুমি 90 দিনের মধ্যে এখানে পক্ষভুক্ত হওনি, তাহলে মামলা একেবারেই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে এই মামলায় কি, এটা হচ্ছে একটা ডিক্রি, কারণ এটা ফাইনালি সেটেল হচ্ছে। আমি বলেছি যে ফাইনালি রাইটটা ডিটারমাইন্ড হচ্ছে, এটা ডিক্রি। এরপর বলেছে ডিসমিজাল অফ অ্যাপিল অ্যাজ দ্য টাইম বার্ন, বলেছে টাইম শেষ হওয়ার কারণে, আপিলের টাইম শেষ হয়েছে, তাহলে কি হবে? এটা ডিক্রি। কিরকম? এক্সাম্পল দিচ্ছি, আমি অ্যাসিস্ট্যান্ট কোর্টে একটা মামলা করেছি, সেখানে হেরে গেছি আমি। তো অ্যাসিস্ট্যান্ট কোর্ট থেকে হেরে গেলে সাধারণত যিনি হেরে যান তিনি আপিল করেন ডিস্ট্রিক্ট কোর্টে। ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করার যে সময়, এই সময়ের মধ্যে আমি আপিল করেছি, এটা সাধারণত 30 ডেজ, এটা 30 ডেজের মধ্যে আপিল করতে হয়। তো আমি 30 ডেজের মধ্যে যে আপিল করার সময়, সেই সময়টা আমি পার করে ফেলেছি। তাহলে আপিলের যে যদি সময় পার হয় এবং এই কারণে মামলার এই আপিলটা ডিসমিস হয়ে গেছে, কোর্ট বলেছেন আপনার আপিলের সময় বাতিল হয়ে গেছে, তাহলে এই যে অ্যাসিস্ট্যান্ট কোর্টের সিদ্ধান্তটা এটা ফাইনাল হিসেবে গণ্য হবে, তাহলে এটা একটা ডিক্রি। এরপর নম্বর 3 দেখেন, এটা একটা সুন্দর এক্সাম্পল, বলেছে ডিসমিজাল অফ দ্য স্যুট অর অ্যাপিল ফর ওয়ান্ট অফ এভিডেন্স অফ প্রুফ। আমি সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারিনি, কিংবা আমি প্রমাণ হাজির করতে পারিনি, প্রুফ দেখাতে পারিনি, এভিডেন্স দেখাতে পারিনি মামলার প্রসিডিংসে, কোর্ট এটা ডিসমিস করেছে। কেন করেছে? সাক্ষ্য প্রমাণের অভাবের কারণে। ওয়ান্ট অফ দ্য এভিডেন্স, ওয়ান্ট অফ দ্য প্রুফ। তাহলে সাক্ষ্য প্রমাণ যেহেতু আমি দেখাতে পারছি না, তাহলে এটা একটা ডিক্রি, ফাইনালি সেটেল হচ্ছে যে ভাই তুমি সাক্ষ্য প্রমাণ দেখাতে পারো নাই, তোমার বিপক্ষে মামলা চলে গেল, এটা একটা ডিক্রি, অবশ্যই এটা ফাইনালি সেটেল হচ্ছে। এরপর হচ্ছে রিজেকশন অফ দ্য প্লেন্ট অফ নন পেমেন্ট অফ দ্য কোর্ট ফিস। আমরা জানি কোর্ট ফি না দিলে কোর্ট সাধারণত মামলার প্লেন্টকে রিজেক্ট করে দেয়। এটা অর্ডার 7 রুল 11 এর একটা অন্যতম বিষয়, রিজেকশন অফ প্লেন্টের সেখানে অনেকগুলো গ্রাউন্ড আছে। তো এটা হচ্ছে ডিক্রির একটা বিষয়, কারণ রিজেকশন অফ প্লেন্টকে ডিক্রি হিসাবে গণ্য করা হয়েছে, আমরা একটু পরেই দেখবো সেটা। এরপর বলেছে অর্ডার হোল্ডিং দ্যাট দেয়ার ইজ নো কজ অফ অ্যাকশন। মামলা যদি কোনো কজ অফ অ্যাকশন না থাকে সেটাও ডিক্রি, কেন আমরা সেটাও একটু পরে দেখব। এরপর বলেছে অর্ডার হোল্ডিং দ্যাট দ্য রাইট টু সু ডাজ নট সার্ভাইভ। যখন মামলা করার আর কোনো অধিকার থাকে না, এটাও একটা ডিক্রি। আমি মামলা করার আর কোনো অধিকার নেই, কোর্ট বলেছে না, দের ইজ নো রাইট টু সু, এখানে আপনার মামলা করার কোনো অধিকারই নেই, তাহলে এটা একটা ডিক্রি। এরপর বলেছে অর্ডার রিফিউজিং ওয়ান অফ দ্য সেভারাল রিলিফ। অনেকগুলো রিলিফ আমি চেয়েছি, 4টা, তার মধ্যে কোর্ট আমাকে 2টা দিয়েছে, 2টা দেয়নি, এটা ফাইনালি যেহেতু দিচ্ছে এটাও ডিক্রি, কারণ কোর্ট ফাইনালি বলে দিয়েছে যে আপনি 2টা পাবেন, 2টা পাবেন না, তাহলে এটা ডিক্রি। তাহলে ডিক্রি চেনার সবচেয়ে বড় উপায় বলে দেয় ফাইনালি সেটেলড হবে, অর্থাৎ কোর্ট বলে দেবে যে আমার এখান থেকে শেষ, এরপর আপনার যদি কিছু বলার থাকে আপনি উপরের কোর্টে যান, আমার এখানে শেষ, এইটাই হচ্ছে ডিক্রি। এর বিরুদ্ধে সাধারণত আপিল, রিভিউ, রিভিশন হয় ডিক্রির বিরুদ্ধে, তবে এটা ফাইনালি সেটেলমেন্ট হচ্ছে, একজন ব্যক্তির রাইট ফাইনালি নির্ধারণ করা হচ্ছে, এগুলো ডিক্রি। এখন আমরা দেখব কোনগুলো ডিক্রি নয়, তারও কিছু এক্সাম্পল, তাহলে আরো ক্লিয়ার হবে। নাম্বার 1 হচ্ছে ডিসমিজাল অফ এ স্যুট ফর ডিফল্ট। কোনো ত্রুটির কারণে যদি মামলা ডিসমিস হয়ে যায় তাহলে এটা ডিক্রি নয়। এখন কোশ্চেন হচ্ছে স্যার এটা কেন ডিক্রি নয়? এর অন্যতম কারণ হচ্ছে ডিক্রির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু মামলাটা শুরু করে শেষ হচ্ছে, হওয়ার পর কোর্ট একটা সিদ্ধান্ত দিচ্ছে যে আপনি এভিডেন্স দেখাতে পারেননি, কিংবা হচ্ছে আপনার প্রুফ নাই, কিংবা হচ্ছে আপনার প্লেনটা হচ্ছে রিজেক্ট হয়ে গেছে, আপনি স্টাম্প ফি দেননি। এটা হচ্ছে ফাইনালি শুরু থেকে শেষ পর্যন্ত কোর্ট দেখার পরেই সিদ্ধান্ত দিচ্ছে, তাহলে এটা ডিক্রি। আর যখন ডিসমিজাল স্যুট ফর ডিফল্ট, ত্রুটির কারণে ডিসমিস হয়ে যাচ্ছে, কিরকম? যে পার্টি প্লেনটিভ আসে নাই,
তাহলে প্লেইনটিফ যখন আসে নাই তখন কোর্ট মামলা ডিসমিস করে দিল। এইখানে কি প্লেইনটিফের অনুপস্থিতিতে কোর্ট কি ডিফেন্ডেন্টকে দিয়ে মামলাটা কন্টিনিউ করে? উত্তর হচ্ছে না, এখানে কিন্তু কন্টিনিউ করে না। প্লেইনটিফ আসে নাই, কোর্ট একটা ডেট দিয়েছে, সেই ডেটেও প্লেইনটিফের কোনো খবর নাই, কোর্ট এটা ডিসমিস করে দিলেন। তাহলে এটা কিন্তু একটা অর্ডার, এটা কিন্তু ডিক্রি নয়। কারণ আমি বলেছি বারবার যে ফাইনালি সেটেলমেন্ট হতে হবে। প্লেইনটিফ না মানেই হচ্ছে, প্লেইনটিফ আসে নাই মানে হচ্ছে কোর্ট এখন মামলাটা ডিসমিস করে দিয়েছেন, অর্থাৎ পুরো মামলাটা কোর্ট দেখেন নাই। ডিক্রির ক্ষেত্রে অবশ্যই পুরো মামলাটা দেখতে হবে, এটা একটা অন্যতম বিষয়। 2 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশনার। কমিশনার নিয়োগ, এটা ডিক্রি নয়। কেন ডিক্রি নয়? কমিশনার নিয়োগ হচ্ছে মামলা চলাকালীন একটা প্রসিডিংস। আমি যখন মামলা করব ইন অ্যাকর্ডেন্স অফ অর্ডার 26 অফ সিপিসি, সেখানে বলেছে মামলা করার পর একজন ব্যক্তি কোর্টকে বলবে, স্যার আমার একজন সাক্ষী আসতে পারছে না, কিংবা আমি একটা হিসাবের জন্য কিংবা একটা জমি সরজমিনে দেখার জন্য আপনাকে যেতে হবে সেখানে, সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য কিংবা জমির লোকাল ইনকোয়ারি ইনভেস্টিগেশনের জন্য আপনাকে সেখানে যেতে হবে। এই যে কোর্টকে আমি রিকোয়েস্ট করছি, কোর্ট যাচ্ছে, আমার এই কথা শুনে অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে যাচ্ছে, এটা কি আমি প্লেইন্টের মাধ্যমে দিলাম? উত্তর হচ্ছে না, এটা একটা পিটিশন কিংবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিলাম। দ্বিতীয়ত, কোর্ট যে যাচ্ছে, এই কমিশনারটা কি আমার পার্সোনাল রাইটকে ফাইনালি সেটেল করছে? উত্তর হচ্ছে না। কতদিনের জন্য সেটেল করছে? ততদিনের জন্য যতদিন মামলাটা চলছে ততদিনের জন্য। এই জন্য এখানে ফাইনালি সেটেলমেন্টের কোনো প্রসঙ্গ আসে না। এই জন্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন দেওয়া হয় এবং কোর্ট তার ভিত্তিতে যে আদেশ দেন সেটা একটা অর্ডার, সেটা কোনো ডিগ্রি নয়। 3 নম্বর হচ্ছে রিটার্ন অফ প্লেইন্ট। রিটার্ন অফ প্লেইন্ট আমরা জানি অর্ডার 7 রুল 10 এ রিটার্ন অফ প্লেইন্টের বিষয়ে বলা আছে। সেখানে কি বলা আছে যে পার্টি যখন, প্লেইন্টিফ যখন একটা মামলা কোনো কোর্টে করবেন, তখন কোর্ট যদি দেখেন যে এই মামলাটা এই কোর্টের না, অর্থাৎ ওয়ারেন্ট অফ জুরিসডিকশন আমার এই কোর্টের এখতিয়ার বহির্ভূত, তখন কোর্ট এটাকে রিটার্ন করে বলবেন যেটা আপনি সঠিক কোর্টে মামলাটা দায়ের করেন, এটা আমার কোর্টের মামলা নয়, এটা অ্যাসিস্ট্যান্ট কোর্টের মামলা নয়, এটা হচ্ছে একটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোর্টের মামলা। এই যে রিটার্ন করলো, এটা একটা অর্ডার নাকি ডিক্রি? উত্তর হচ্ছে এটা একটা অর্ডার। কেন অর্ডার? কারণ কোর্ট তো মামলাটা পুরোটা দেখে সিদ্ধান্ত দিলেন না, কোর্ট শুরুতেই মামলাটাকে ফেরত দিলেন। এই জন্য আমি বলেছি যে ডিক্রির ক্ষেত্রে কোর্ট পুরো প্রসিডিং চলবে এবং চলার পর ফাইনালি ডিটারমিনেশন, ফাইনালি সিদ্ধান্ত দেবে। ডিক্রির ক্ষেত্রে হতে হবে। অর্ডারের ক্ষেত্রে এই রিটার্ন অফ প্লেইন্ট এটা কখনোই ডিক্রি না, কারণ এখানে শুরুতেই মামলাটা প্লেইনটাকে ফেরত দেওয়া হয়, এই জন্য এটা একটা অর্ডার। এরপর বলেছে অর্ডার অফ ইন্টারিম রিলিফ। ইন্টারিম যত রকম রিলিফ আছে, অন্তর্বর্তীকালীন যত রকম আদেশ আছে, এগুলো কোনোটাই ডিক্রি না। যেমন আমি যদি বলি টেম্পোরারি ইনজাংশন, যেটা একটু আগে বললাম, সাময়িক সময়ের জন্য আমি চাচ্ছি, আমি মামলা করেছি আপনার বিরুদ্ধে, করার পরেই আমি কোর্টকে অ্যাপ্লিকেশন দিয়েছি যে স্যার তিনিও যেন এই জমিতে ঢুকতে না পারেন, আমিও যেন ঢুকতে না পারি, একটা আদেশ দেন। এই যে আদেশ দিল, কতদিনের জন্য? মামলা যতদিন চলবে, এই জন্য এটা ডিক্রি না। কারণ ডিক্রি হচ্ছে, আমি আবার বলছি, মামলা শুরু থেকে শেষ হয়ে দেন কোর্ট সিদ্ধান্ত দেবে। এখানে মামলার মাঝামাঝি সিদ্ধান্ত হচ্ছে, এই কারণে টেম্পোরারি ইনজাংশন কোনো ডিক্রি নয়। এরপর হচ্ছে রিসিভার নিয়োগ, সেটাও কোনো ডিক্রি নয়। এরপর হচ্ছে অ্যাডজারমেন্ট কিংবা মুলতবির আদেশ, সেগুলো ডিক্রি নয়, কারণ এগুলো কোর্ট মামলা চলাকালীন দেয়। তাহলে ডিক্রি এবং অর্ডারের মধ্যে প্রথম যে পার্থক্য, অর্ডারগুলো মামলা চলাকালীন দেওয়া হয় এবং একটা মামলায় অনেকগুলো অর্ডার দেওয়া হতে পারে, কিন্তু একটা ডিক্রির ক্ষেত্রে একটা মামলায় একটাই ডিক্রি দেওয়া হয়ে থাকে। এই জন্য ডিক্রি এবং অর্ডারের ক্ষেত্রে এটা অনেক বড় একটা পার্থক্য, যে অর্ডার অনেকগুলো হবে, ডিক্রি একটাই হবে। ডিক্রিকেও অনেকে অর্ডার বলে, লিগাল জুরিস্টরা অর্ডার বলে, যে ইট ইস ওয়ান কাইন্ড অফ অর্ডার, যেহেতু এটা ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট, এটাকে অর্ডার বলা যায়। কিন্তু আইনই বলে দিয়েছে যে এটা ডিক্রিটাকে অর্ডার থেকে আলাদা করা হয়েছে। আইন যদি বলে থাকে আমাদের কথা কিছু নাই, যদিও ডিক্রি ওয়ান কাইন্ড অফ অর্ডার, কিন্তু আইন বলে দিয়েছে না, এটা অর্ডার থেকে আলাদা হয়ে গেছে, এটার নাম এখন থেকে ডিক্রি। ওকে, তাহলে আমরা দেখলাম কোনগুলো ডিক্রি, কোনগুলো ডিক্রি নয়। ডিক্রি সম্পর্কে আমাদের আইনে কি বলা আছে? বলা আছে ডিক্রি মিন্স দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এনি অ্যাডজুডিকেশন। আমি বললাম যে অ্যাডজুডিকেশনের এক্সপ্রেশন, ফর্মাল এক্সপ্রেশনটাই ডিক্রি। আমি যা যা বলেছি এখানে আছে, এই জন্য এই ডিফিনিশনটাকে আগে টাচ করিনি। এরপর বলেছে হুইচ সো ফার অ্যাজ রিগার্ডস দ্য কোর্ট এক্সপ্রেসিং, যেটা কোর্ট এক্সপ্রেস করবে, অন্য কোনো অথরিটি ডিক্রি সিদ্ধান্ত দিলে দিস ইজ নট এ ডিক্রি। মেডিয়েটর কোনো আদেশ দিলে দিস ইজ নট এ ডিক্রি। আরবিট্রেটর কোনো আদেশ দিলে দিস ইজ নট এ ডিক্রি। ডিক্রি দেয়ার সোল অথরিটি শুধুমাত্র কোর্টের, এটা মনে রাখতে হবে। এরপর বলেছে কনক্লুসিভলি ডিটারমাইন, কনক্লুসিভলি ডিটারমাইন করে,
with regards to all or any of the matters in controversy in the suit and may be either preliminary or final, এবং এটা preliminary or final হতে পারে। তাহলে এই ডেফিনেশনটা আমরা মোটামুটি ফিচার্স এর মধ্যে আলোচনা করে ফেলছি। তবে যেটা আলোচনা করিনি সেটা বলি যে ইট শ্যাল বি ডিম টু ইনক্লুড, আরো দুটো বিষয় ডিগ্রি হিসেবে গণ্য হবে। বলেছে দ্য রিজেকশন অফ প্লেন্ট, অর্ডার 7 রুল 11 অনুযায়ী রিজেকশন অফ প্লেন্ট ডিগ্রি হিসেবে গণ্য হবে। আইন বলে দিয়েছে, আমাদের করার কিছু নাই। এখন দুইটা জিনিস ডিগ্রি হিসেবে গণ্য হবে, একটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট আর একটা হচ্ছে 144 যেটাকে রেস্টিটিউশন বলে, এই দুইটা ডিগ্রি। তাহলে ডিগ্রির যে ডেফিনেশন সেটা তো আমরা দেখলাম ফিচার্স, এর বাইরেও দুইটা জিনিসকে ডিগ্রি হিসেবে গণ্য করা হয়েছে, একটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, একটা হচ্ছে রেস্টিটিউশন। তো এই দুইটা জিনিস কি আমরা সেটা দেখবো একটু পরে। এরপর বলেছে দুইটা জিনিস ডিগ্রি নয়। কোন দুইটা জিনিস? বলেছে যে এনি অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যান অ্যাপিল লাইস অ্যান অ্যাপিল ফ্রম অ্যান অর্ডার, যে সমস্ত আদেশের বিরুদ্ধে আপিল হয় সেগুলো ডিগ্রি নয়, এগুলো ডিগ্রি হিসেবে গণ্য করা হয়নি। এবং বলেছে এনি অর্ডার অফ ডিসমিজাল ফর ডিফল্ট, ত্রুটির কারণে যদি কোনো অর্ডারকে ডিসমিস করা হয় তাহলে সেগুলো ডিগ্রি নয়। তাহলে আমরা দেখছি পুরো ডেফিনেশনটা আমি যা বলেছি সেটাই, তবে চারটা নতুন জিনিস আমরা শিখলাম যেগুলো দুইটা ডিগ্রি নয়। কোন দুইটা ডিগ্রি? বলেছে রিজেকশন অফ প্লেন্ট, এটা ডিগ্রি। আর কোনটা ডিগ্রি? বলেছে রেস্টিটিউশন ইন অ্যাকর্ডেন্স অফ সেকশন 144, এটা ডিগ্রি। আর কোনটা ডিগ্রি নয়? বলেছে যদি কোনো অর্ডারের বিরুদ্ধে আপিল হয়, আপিল শুনেই বোঝা যাবে না যে এটা ডিগ্রি, কারণ অর্ডারের বিরুদ্ধে আপিল হওয়ার বিধান আমাদের এখানে আছে। এই চারটা বিষয় আলোচনা করবো আর কি। আর 4 নম্বর যেটা বলেছে, কোনো হচ্ছে ডিসমিস যদি হয় মামলা কোনো ডিফল্টের কারণে, ত্রুটির কারণে, তাহলে সেটাও ডিগ্রি নয়। এখন চারটা বিষয় আমরা আলোচনা করি। প্রথমত যেটা বলেছে যে ডিগ্রি কোনটা, বলেছে রিজেকশন অফ প্লেন্ট। এখন রিজেকশন অফ প্লেন্ট নিয়ে অর্ডার 7 রুল 11 আলোচনা করা আছে, আমরা এটা নিয়ে আরেকটা লেকচারে ডিটেলস আলোচনা করব। আমরা জানি একটা প্লেন্ট রিজেক্ট হয় 4টা ডিফারেন্ট গ্রাউন্ডে। আমি মামলা করেছি, আরজি সাবমিট করেছি কোর্টে, এটা রিজেক্ট হবে যদি দেখা যায় যে আমার এখানে প্রপার কজ অফ অ্যাকশন নাই। কজ অফ অ্যাকশন কাকে বলে সেটা আমরা পরে আলোচনা করব। যদি দেখা যায় আমি এখানে স্টাম্প ফি যেটা দিয়েছি সেটা প্রপার না, অর্থাৎ আমি টাকা ফাঁকি দিয়েছি, কোর্টের যে রেভিনিউ সেটা আমি ফাঁকি দিয়েছি, অথবা দেখা যায় যে আমি আন্ডার ভ্যালুড করে ফেলেছি, আমি যে কি বলে জমির দাম সেটা কম দেখাচ্ছি, কেননা আমি রেভিনিউ ফাঁকি দিতে চাই, এইরকম। এবং 4 নম্বর হচ্ছে যদি এটা বার্ড বাই এনি ল, আইনের কোনো বিধান দ্বারা এটা যদি বাতিল হয়ে যায় যে এই মামলাই করা যাবে না, তাহলে এই রকম গ্রাউন্ডে একটা প্লেন্ট রিজেক্ট হয়। এই রিজেকশন যদি একবার কোর্ট করে তাহলে এটা একটা ডিগ্রি। আর ডিগ্রির বিরুদ্ধে যেহেতু সাধারণত আপিল হয়, রিজেকশনের বিরুদ্ধেও আপিল হবে। মনে রাখতে হবে ডিগ্রির বিরুদ্ধে সাধারণত আপিল হয়, এটা হচ্ছে একটা সূত্র। রিভিশনের প্রসঙ্গ পরে আসবে, রিভিউর প্রসঙ্গ পরে আসবে। যদি বলা হয় একটাই প্রশ্ন, যদি একটাই অপশন থাকে যে ডিগ্রির বিরুদ্ধে কি হয়, উত্তর হচ্ছে আপিল হবে। তাহলে রিজেকশন অফ প্লেন্ট এটার বিরুদ্ধে কি হবে? আপিল হবে, কারণ রিজেকশন অফ প্লেন্টকে সেকশন 2 সাবসেকশন 2-তে ডিগ্রি হিসেবে গণ্য করা হয়েছে। রিজেকশন অফ প্লেন্ট কাকে বলে আমরা সেটাও দেখলাম, যে রিজেকশন অফ প্লেন্ট এই 4টা গ্রাউন্ডের যে কোনো একটা কারণে মামলার প্লেন্টকে রিজেক্ট করে দেবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার এখানেও তো মামলা শুরুর সাথে সাথেই কোর্ট রিজেক্ট করে দেবে, কিন্তু আইন বলে দিয়েছে যে এখানে শুরুর সাথে সাথেও যদি রিজেক্ট করে দেয় তবুও এটা ডিগ্রি। কেন? কারণ একটাই, যেখানে আপনি যে ধরনের ফল্ট করেছেন সেটা ক্ষমার অযোগ্য। আপনি এখানে টাকা ফাঁকি দিতে যাচ্ছেন, আপনি এখানে রেভিনিউ ফাঁকি দিতে যাচ্ছেন, কিংবা আপনি এখানে কজ অফ অ্যাকশন উল্লেখ করেন নাই, কিংবা আপনি এখানে যে আইনের অধীনে মামলা করেছেন সে আইনেই এটা চলে না, এইরকম গ্রেভিয়াস কারণে। এই জন্য এটাকে ডিগ্রি হিসেবে গণ্য করা হয়েছে, এটার বিরুদ্ধে আপিল হবে। আচ্ছা, এরপর বলেছে আরেকটা জিনিস ডিগ্রি, সেটা হচ্ছে রেস্টিটিউশন। রেস্টিটিউশন হচ্ছে ডিগ্রি হিসেবে গণ্য করা হয়েছে। আমি বলেছি দুইটা জিনিস ডিগ্রি, দুইটা জিনিস ডিগ্রি না। এখন কোশ্চেন হচ্ছে রেস্টিটিউশন ডিগ্রি কেন? রেস্টিটিউশনই বাকি, এটার বাংলা হচ্ছে প্রত্যর্পণ। প্রত্যর্পণ কখন? যে কখনো যদি লোয়ার কোর্টে কোনো ব্যক্তি মামলা জিতে যায়, ধরে নেই আমি আপনার বিরুদ্ধে একটা মামলা করেছি, আমি লোয়ার কোর্টে জিতে গেছি, মামলাটাতে উইন হয়েছি। তা এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি এক্সিকিউশনের জন্য অ্যাপ্লিকেশন দেবো। আর আপনার কাজ কি? আপনি যেহেতু হেরে গেছেন, আপনার কাজ হচ্ছে আপিল করা। তো এক্সিকিউশনের জন্য আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, কোর্ট আমাকে ওই জমিটা দিয়ে দিয়েছে যে হ্যাঁ আপনি জিতে গেছেন। আপনি এই সুযোগে আপিল করেছেন। আপিলে এবার আপনি কি করেছেন? আপিলের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে আপিলে এবার আপনি জিতে গেছেন। তাহলে জমি কে পেল? আমি পেলাম। কোন কোর্ট অনুযায়ী? লোয়ার কোর্ট অনুযায়ী। আপিল কোর্টে কে পেল? আপনি পেলেন। কোন কোর্ট অনুযায়ী? হায়ার কোর্ট অনুযায়ী। সেটা আপিল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট হোক কিংবা হাইকোর্ট ডিভিশন হোক, যে কোর্টে হোক না কেন, আপিল কোর্টে আপনি এটা পেলেন। এই যে মাঝখানের যে সময়টা, যতদিন পর্যন্ত আপিলের সিদ্ধান্ত আসলো না ততদিন পর্যন্ত জমিটা কে ভোগ দখল করলো? আমি করলাম, কিন্তু জমি তো আমার না।
লোয়ার কোর্টে যদিও আমি জিতে গেছি, এই জমি তো আমার না, তাহলে জমিটা আপনাকে আবার ফেরত দিতে হবে। এই যে ফেরত দেয়া, এটা হচ্ছে ডিক্রি, এটা নাম রেস্টিটিউশন। 144-এ দেয়া আছে, আমরা সেই দিকে যাব না, কারণ রেস্টিটিউশনের উপরে আমাদের আরেকটা লেকচার আলোচনা করব। আজকে শুধু একটা ডেফিনেশন আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে দ্য প্রপার্টি হুইচ ইজ ট্রান্সফার্ড টু দ্য ডিক্রি হোল্ডার বাই এনি এক্সিকিউশন অফ এনি ডিক্রি in a lower court, and if the decree is revoked by the superior court, the possession with other benefit of the property has to be returned to the appellant. It is called restitution. অর্থাৎ লোয়ার কোর্ট এক ধরনের সিদ্ধান্ত দিয়েছে, আপনি সেটা এনজয় করছেন এই সিদ্ধান্ত অনুযায়ী, হায়ার কোর্ট এবার অন্য ধরনের সিদ্ধান্ত দিয়েছে, তাহলে এই প্রপার্টি এখন তাকে ফেরত দিতে হবে। শুধু প্রপার্টি না, এর সাথে যা বেনিফিট আপনি সেটার যে সুদ কিংবা ইন্টারেস্ট সেটা সহ তাকে দিতে হবে। এইটা হচ্ছে রেস্টিটিউশন। রেস্টিটিউশন ইজ অলসো এ ডিক্রি, মনে রাখুন। তাহলে দুইটা জিনিস ডিক্রি, একটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, এটা একটা ডিক্রি ইন অ্যাকর্ডেন্স অফ অর্ডার 7/11। রেস্টিটিউশন, এটা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স অফ সেকশন 44, ইট ইজ অলসো ডিক্রি। আর দুইটা জিনিস ডিক্রি নয়, বলা হয়েছে যে যদি যে সমস্ত অর্ডারের বিরুদ্ধে আপিল করা হয়, সেগুলো যদিও আপিল করা হয়, এটা শুনেই এই অর্ডারগুলোকে ডিক্রি ভাবা যাবে না। আমরা জানি অর্ডার 43-তে এরকম কিছু আপিলের অর্ডারের লিস্ট আছে, যে অর্ডারগুলোর বিরুদ্ধে আপিল হয়। সেগুলোর দুই একটা নাম বলি, যেমন রিসিভার নিয়োগ, এটা যদিও একটা অর্ডার অন্তর্বর্তীকালীন, এর বিরুদ্ধে কিন্তু আপিল করা যাবে। যেমন হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, এটা যদিও একটা অর্ডার অন্তর্বর্তীকালীন, এর বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে এগুলোকে আপিল থেকেই আপনারা বুঝবেন, আপিল থেকেই যেন আপনাদের মাথায় না আসে যেগুলোর বিরুদ্ধে যেহেতু আপিল করা যায়, আর স্যার যেহেতু বলছে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, তাহলে এগুলো ডিক্রি। উত্তর হচ্ছে না, এই সমস্ত অর্ডারকে অর্ডার হিসাবে গণ্য করতে হবে। নাম অর্ডার, কিন্তু আপিল করা যাবে। এগুলোর একটু মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে অর্ডার 43 অনুযায়ী। এছাড়া বলেছে ডিসমিজাল ফর ডিফল্ট, অর্থাৎ ত্রুটির কারণে যদি কোনো মামলা ডিসমিস হয়ে যায়, তাহলে সেটাকে ডিক্রি বলা যাবে না, সেটা একটা অর্ডার। কিরকম, একটু আগে যেটা বললাম, পার্টির প্লেন্টিফ আসে নাই, কিংবা হচ্ছে আপনি যে মামলাটা করছেন সেখানে একটা প্রসিডিংসে ভুল করেছেন, তাহলে কোর্ট কি করেছে, এটা ডিসমিস করে দিয়েছে। ডিসমিস একটা অর্ডার, এটা ডিক্রি না। তাহলে দুইটা জিনিস ডিক্রি না, একটা হচ্ছে যে সমস্ত অর্ডারের বিরুদ্ধে আপিল হবে সেগুলো ডিক্রি না, আর কিংবা হচ্ছে ডিফল্টের কারণে যদি কোনো মামলা ডিসমিস হয়ে যায়, সেটাও ডিক্রি হিসাবে গণ্য হবে না। তাহলে আবার পড়ি, ডিক্রি হচ্ছে এমন কিছু, এমন আদেশ কোর্টের যেটা ফাইনালি সেটেল করবে, কনক্লুসিভলি ডিটারমাইন করবে পার্টিদের রাইট, এবং মামলা শুরু থেকে শেষ পর্যন্ত চলেই সেটার একটা সিদ্ধান্ত আসবে। দিস ইজ কল্ড ডিক্রি। এবং ডিক্রি দুইটা জিনিস আরো অ্যাড করা হয়েছে, যে রিজেকশন অফ প্লেন্ট, এটাও ডিক্রি, এবং রেস্টিটিউশন ইন অ্যাকর্ডেন্স অফ সেকশন 44, এটা ডিক্রি। আর দুইটা জিনিসকে ডিক্রি হিসাবে গণ্য করা হয়নি, বলেছে যে সমস্ত অর্ডারের বিরুদ্ধে আপিল হবে সেগুলো ডিক্রি না, আর ডিফল্টের কারণে যদি কোনো মামলা ডিসমিস হয়ে যায়, সেটাও ডিক্রি হিসাবে গণ্য হবে না। তাহলে ডিক্রির ডেফিনেশন এবং ফিচার্স আমরা পেলাম। সেকশন 152, সেখানে একটা চমৎকার কথা বলা হয়েছে যে একবার যদি ডিক্রি দেওয়া হয়, তাহলে দিস ইজ ফাইনাল, ডিক্রি চেঞ্জ হয় না। তবে ক্লারিক্যাল, এরিথমেটিক্যাল এরকম কোনো মিস্টেকের কারণে, যেটাতে কোর্টের কোনো ম্যালাফাইড ইন্টেনশন ছিল না, কোনো নেগলিজেন্স ছিল না, একেবারেই কোর্ট বোনাফাইডলি একটা ক্লারিক্যাল মিস্টেক, হয়তো একটা শূন্য বসাতে চেয়েছে, সেটা হয়নি, কিংবা ক্লারিক্যাল মিস্টেকের কারণে একটা আকার কিংবা ওকার আসেনি, কিংবা যে কোনো একটা শব্দ কোর্টের যেটা এক্সপ্রেশন সেটার বহিঃপ্রকাশ হয়নি ডিক্রির মধ্যে, তাহলে চেঞ্জ হবে, আদারওয়াইজ ডিক্রি চেঞ্জ হবে না। এটাই বলেছে সেকশন 152-তে। অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কিংবা কোর্ট সুও মোটে স্বতঃপ্রণোদিতই হয়ে হোক, কোনো একটা মামলায় চেঞ্জ করতে পারবে ডিক্রি, তবে সেটা একেবারেই বোনাফাইডলি হতে হবে, কোনো রকম ম্যাল ইন্টেনশন নিয়ে না, এবং সেটা হচ্ছে স্লিপ হবে, কোর্টের ভুল হবে, এবং এটাকে বলেছে যে এরিথমেটিক্যাল কিংবা ক্লারিক্যাল মিস্টেক যদি হয়, তাহলে ডিক্রি চেঞ্জ হবে, আদারওয়াইজ ডিক্রি চেঞ্জ হবে না। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন কোশ্চেন নম্বর 3, টাইপস অফ ডিক্রি। ডিক্রি কত প্রকার বলেছে? ডিক্রি সাধারণত আমরা দেখি 3 প্রকার: প্রিলিমিনারি ডিক্রি, ফাইনাল ডিক্রি, এবং পার্টলি প্রিলিমিনারি এবং পার্টলি ফাইনাল। এই 3 ধরনের ডিক্রি সাধারণত দেখা যায়। তবে আরেক ধরনের ডিক্রি আমরা সাধারণত দেখি, এটা নাম হচ্ছে এক্সপার্টি ডিক্রি। আমি এই ডিক্রির উপরে একটু আলোকপাত করার চেষ্টা করি। সাধারণত একটা মামলাতে একটাই ডিক্রি দেওয়া হয়, দিস ইজ ফাইনাল ডিক্রি। ফাইনাল ডিক্রি শুধুমাত্র দেওয়া হয়, কিন্তু কিছু কিছু মামলাতে 2টা ডিক্রি দেওয়া হয়, এগুলোকে প্রিলিমিনারি ডিক্রি বলে। প্রিলিমিনারি ডিক্রি এর মামলার সংখ্যা খুবই কম। একটা মামলায় প্রিলিমিনারি ডিক্রি দেওয়া হয়, এরকম মামলা হয়তো 10% কিংবা 20% হতে পারে। 80% মামলাতেই একটা ডিক্রি দেওয়া হয়, সেটা হচ্ছে ফাইনাল ডিক্রি। তাহলে প্রিলিমিনারি ডিক্রি, ফাইনাল ডিক্রি কি জিনিস আমরা ফাইনাল ডিক্রি আগে বলি। যে ডিক্রির পরে কোর্টের আর কিছু বলার থাকে না, কোর্ট একেবারেই সেটা সিদ্ধান্ত দিয়ে দেয়, এবং এটার পরে আর কোনো ফার্দার প্রসিডিং থাকে না, দিস ইজ কল ফাইনাল ডিক্রি। এরপরে শুধু প্রসিডিং থাকবে না, এরপরে শুধু আপিল কিংবা রিভিউ রিভিশনের বিষয় থাকবে, অর্থাৎ একটা ডিক্রি শেষ। কিন্তু কিছু কিছু ডিক্রি আছে, সেটা হচ্ছে যে এই ডিক্রিটা দেওয়ার পরেই ফাইনাল ডিক্রি দিতে হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরে নেন
আমি আপনার বিরুদ্ধে জমির মামলা করলাম, তো আমি মামলায় জিতে গেছি। এখন কোশ্চেন হচ্ছে কোর্ট ডিগ্রি দিয়ে দিল যে এই জমি আপনার, তাহলে এখানে একটাই ডিগ্রি, ফাইনাল ডিগ্রি। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রিলিমিনারি ডিগ্রি দেওয়ার প্রয়োজন হতে পারে। আমি একাই আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করছি যে জমি আমাকে দিচ্ছে না, বাবার প্রপার্টি সেটা দিচ্ছে না। এখন আমার যে ছোট বোন তারা মামলা করতে চাচ্ছে না, তারা বলছে যে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে না। এখন এই মামলাতে আমি যদিও মামলা করছি, কোর্টকে কিন্তু এখানে হিসাব করার জন্য আরেকটা ডিগ্রি দিতে হচ্ছে। যদিও আমার ছোট বোন মামলার পার্টি না, তিনি মামলা করতে যাচ্ছেন না, কিন্তু তার অংশ বের না করে আমার অংশ কিন্তু দেওয়া সম্ভব না। তাহলে একটা প্রথমত প্রিলিমিনারি ডিগ্রি দেবে সবার হিসাবগুলো দিয়ে, যে আমি কোন জমি পাবো, শহরের জমি, তারপর হচ্ছে কোন পুকুর পাবো, আর ছোট বোন পাবে, এইরকম 4 ভাই বোনের হিসাবটা আগে বের করবে, দেন কোর্ট আমার অংশটা দেবে। তাহলে আমার অংশটা দেয়া মানে ফাইনাল, আর সবার অংশ যে হিসাবটা বের করলো এটা হচ্ছে প্রিলিমিনারি। এই জন্য পার্টিশনের মামলাতে প্রিলিমিনারি এবং ফাইনাল 2 ধরনের ডিগ্রি দেওয়া যায়। আর কোন ধরনের মামলাতে দেওয়া যায়? যেমন পার্টনারশিপের মামলায় আমরা 10 বন্ধু মিলে একটা পার্টনারশিপ ফার্ম দিয়েছি। এই পার্টনারশিপ ফার্মে 2 জন বন্ধু এই পার্টনারশিপ ফার্মে থাকতে চাচ্ছে না। তারা বলছে যে আমরা এখানে থাকতে চাচ্ছি না, আমরা এখান থেকে বের হয়ে আমরা আলাদা করে বিজনেস করব। এখন এই 2 জন বের হতে গেলে শুধু কি 2 জনের হিসাব দিয়ে পার্টনারশিপ ফার্মের হিসাব হবে? উত্তর হচ্ছে না, 10 জনের হিসাব লাগবে এখানে। কারণ সে কত টাকা নিয়ে বের হবে তার পোর্শনটা কোর্ট যখন তাকে বুঝিয়ে দেবে তখন সবার হিসাবটা এখানে প্রয়োজন। এই জন্য কোর্ট আগে একটা প্রিলিমিনারি ডিগ্রি দেবে সবার হিসাব নিয়ে, দেন এই 2 জনের হিসাব দিয়ে একটা ফাইনাল ডিগ্রি দেবে। তাহলে প্রিলিমিনারি ডিগ্রির যে ডেফিনেশন সেটা বলেছে যে প্রিলিমিনারি ডিগ্রি হচ্ছে এমন কিছু যার পরে আরো ফার্দার প্রসিডিংস থাকবে এবং এই মামলা মূলত কমপ্লিটলি সেটেলড হচ্ছে না। এই জন্য প্রিলিমিনারি ডিগ্রির ক্ষেত্রে বলেছে সেকশন 2 সাবসেকশন 2 এর এক্সপ্লেনেশনে বলেছে ডিগ্রি ইজ প্রিলিমিনারি হোয়েন ফার্দার প্রসিডিংস হ্যাভ টু বি টেকেন বিফোর দ্য সুট ক্যান বি কমপ্লিটলি ডিসপোজ অফ। ফাইনালি সেটেল করার জন্য আরো কিছু প্রসিডিংস বাকি, এটাকে প্রিলিমিনারি ডিগ্রি বলে। প্রিলিমিনারি ডিগ্রির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মামলা শঙ্কর ভার্সেস চন্দ্রকান্ত 1995 এর একটা মামলা। সেখানে বলেছে এ প্রিলিমিনারি ডিগ্রি ইজ এ ডিগ্রি ইন হুইচ রাইটস এন্ড লায়াবিলিটিস অফ এ পার্টিস আর ডিক্লেয়ার্ড বাট দ্য অ্যাকচুয়াল রেজাল্ট ইজ লেফট টু বি ডিসাইডেড ইন দ্য ফার্দার প্রসিডিংস। বলেছে যে একটা প্রিলিমিনারি ডিগ্রি মূলত পার্টিদের রাইটস লায়াবিলিটি সেটেল করবে, ঠিক আছে, তবে আরো ফার্দার প্রসিডিংস প্রয়োজন আছে ফাইনাল প্রসিডিংস, ফাইনাল ডিগ্রির জন্য। এটা হচ্ছে প্রিলিমিনারি ডিগ্রি। তাহলে প্রিলিমিনারি ডিগ্রি আমরা দেখলাম যে সব মামলায় প্রিলিমিনারি হয় না, শুধুমাত্র পার্টিশনের মামলায় কিংবা হচ্ছে সুট ফর পার্টিশন, সুট ফর মিন প্রফিট, সুট ফর প্রিএমশন, সুট অফ পার্টনারশিপ, তারপর হচ্ছে প্রিন্সিপাল এজেন্টের মামলা প্রিলিমিনারি ডিগ্রি, এই ধরনের মামলাগুলোতেই শুধু প্রিলিমিনারি এবং ফাইনালের প্রসঙ্গ আসে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য কেসে শুধুমাত্র ফাইনাল ডিগ্রি হয়। এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। আর কিছু ধরনের ডিগ্রি আছে যেগুলো দুইটাই আছে, বোথ প্রিলিমিনারি ফাইনাল, সেখানে ফাইনালের অস্তিত্ব দেখা যায়, প্রিলিমিনারির অস্তিত্ব দেখা যায়। আরেক ধরনের ডিগ্রি আছে, নাম হচ্ছে এক্সপার্টি ডিগ্রি। এক্সপার্টি ডিগ্রি কাকে বলে? বলেছে এক্সপার্টি ডিগ্রি যদি ডিফেন্ডেন্ট মামলা করার পর, ডিফেন্ডেন্টের বিরুদ্ধে মামলা করার পর মামলার হিয়ারিং এ যদি ডিফেন্ডেন্ট অনুপস্থিত থাকে তাহলে মামলাটা প্লেইন্টিফের উপস্থিতিতে মামলাটা কন্টিনিউ করে মামলার সিদ্ধান্ত আসবে। দিস ইজ কল এক্সপার্টি ডিগ্রি। এক্সপার্টি ডিগ্রি মানে হচ্ছে একতরফা সিদ্ধান্ত, একতরফা ডিগ্রি। কেন এটাকে একতরফা বলা হচ্ছে? আমি আপনার বিরুদ্ধে মামলা করলাম প্লেইন্টিফ হিসাবে, আপনাকে ডিফেন্ডেন্ট হিসাবে কোর্ট সমন ইস্যু করলো, আপনি কোর্টে আসলেন, আসার পর কোর্ট একটা ডেট দিল যে এই দিন আপনাদের সেটেলমেন্ট অফ দ্য ইস্যু হবে কিংবা মামলার ট্রায়াল শুরু হবে, আপনারা আসেন, সেই দিন আপনি আসেন নাই। তাহলে কোর্ট আরেকটা ডেট দিল, সেই দিনও আসেন নাই, তাহলে কোর্ট তো আর বসে থাকবে না। তখন কোর্ট কি করবে? তখন প্লেইন্টিফকে সাথে নিয়ে কোর্ট প্রথমে প্লেইন্টিফকে বলবে তোমার কি দাবি আছে উত্থাপন করো। প্লেইন্টিফ উত্থাপন করছে। এখন প্লেইন্টিফ যেটা চেয়েছে, ধরে নেন আমি 10 লাখ টাকা চেয়েছি, ডিফেন্ডেন্ট নাই বলে আমাকে 10 লাখ টাকাই দেবে না, কোর্ট বলবে না যে আপনি 10 লাখ টাকায় নিয়ে যান। সেক্ষেত্রে আমাকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে এবং এটার উপর ভিত্তি করে কোর্ট কি করবে? কোর্ট হচ্ছে আমাকে সিদ্ধান্ত দেবে, যতটুকু আমি প্রমাণ করতে পারবো ততটুকু। ডিফেন্ডেন্টের অনুপস্থিতিতে মামলা সিদ্ধান্ত হচ্ছে, এটার নাম হচ্ছে এক্সপার্টি। তাহলে এক্সপার্টি ডিগ্রির এই জন্য ডেফিনেশন বলা হয়েছে যে হোয়েন এ ডিগ্রি ইজ পাসড ইন অ্যাবসেন্ট অফ দ্য ডিফেন্ডেন্ট ইজ কল্ড এক্সপার্টি ডিগ্রি। যখন একটা ডিগ্রি দেওয়া হবে ডিফেন্ডেন্টের অনুপস্থিতিতে, ডিফেন্ডেন্ট নাই, তখন সেটা এক্সপার্টি ডিগ্রি। এক্সপার্টি ডিগ্রি কেন অর্ডার নয়, এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে লেকচার শেষ করব। এক্সপার্টি ডিগ্রি এটা অর্ডার নয়, এটা ডিগ্রি। কারণ হচ্ছে এখানে যদিও ডিফেন্ডেন্ট নাই, এখানে প্লেইন্টিফের সাথে নিয়ে পুরো প্রসিডিংসটাই কিন্তু শেষ হয়ে যায়।
অর্থাৎ প্লেনটিভ দাবি উত্থাপন করছে, কোর্ট সেগুলো স্বাক্ষর প্রমাণ দেখছে, দেখার পর প্লেনটিভের সাক্ষী হাজির হচ্ছে, তাদের ডকুমেন্ট দেখছে, সমস্ত প্রসিডিংসটা শেষ করার পরেই কিন্তু মূলত সিদ্ধান্ত দেওয়া হয়। এই জন্য প্লেনটিভ না থাকলে ডিসমিস হচ্ছে, এটা একটা অর্ডার। ডিফেন্ডেন্ট না থাকলে এক্সপার্টি হচ্ছে, এটা একটা ডিক্রি। এই কারণেই এটা একটা ডিক্রি, কারণ প্লেনটিভ না থাকলে মামলাটা একেবারেই শুরুতেই বাতিল হয়ে যাচ্ছে, এই জন্য এটা একটা অর্ডার। তাহলে ডিসমিজাল ইজ অর্ডার। আর ডিফেন্ডেন্ট না থাকলে মূলত তার অনুপস্থিতিতে কিন্তু প্লেনটিভ পুরো মামলাটা কন্টিনিউ করছে শুরু থেকে শেষ পর্যন্ত, এই জন্য এটা একটা ডিগ্রি। এই হচ্ছে আজকের আলোচনা। আমরা তিনটা জিনিস গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। নাম্বার 1, ডেফিনেশন অফ ডিগ্রি। নাম্বার 2, ডিফারেন্ট ফিচার্স অফ ডিগ্রি। অ্যান্ড নাম্বার 3, ডিফারেন্ট টাইপস অফ ডিগ্রি। তবে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ডিগ্রি নিয়ে সমস্ত আলোচনা, যদি প্রসিডিউরাল আলোচনাগুলো করতে চাই তাহলে অর্ডার 20-তে আমরা যাব। সেখানে গিয়ে ডিগ্রির উপরে সেখানে দেখবো যে ডিগ্রি যখন কোর্ট ইস্যু করে, কোর্ট কিভাবে ডিগ্রি দেয়, পার্টিদের নাম, পার্টিদের ঠিকানা, তারপর হচ্ছে ইমুভেবল প্রপার্টির ডিগ্রি কেমন হবে, টাকার মামলার ডিগ্রি কেমন হবে, প্রিএমশন মামলার ডিগ্রি কেমন হবে, ডিটেলস বলা আছে। আমরা সেটা অর্ডার 20 যেদিন আলোচনা করব সেদিন আমরা এই বিষয়টা ডিটেলস আলোচনা করব। ডিগ্রি নিয়ে অর্ডার 20-র বাইরে, অর্থাৎ প্রসিডিউরাল পোর্শনের বাইরে ডিগ্রি নিয়ে আমাদের আজকের যে লেকচার আমরা চেষ্টা করেছি সেই লেকচারে ডিগ্রিকে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।